তাই না? তিনটা ক্লাসের মধ্যে তিনটা ক্লাসই তো ছিলেন আপনারা মোটামুটি, আমি যা দেখছি। আজকে আপনি নতুন আসছেন, এর আগে ক্লাস করেননি কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কন্টিনিউ করেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা মূলত ইয়ান ম্যানুফ্যাকচারিং 1-এর যে বেসিক কথাবার্তাগুলো সবগুলো বলে ফেলছি, প্রথম স্লাইডটাতে ছিল। আর আমরা আসলে এইটার সিলেবাস কতটুকু, কোর্স আউটলাইন, হ্যান ত্যান সব কিছু মানে সব কিছু বলা শেষ। এখন আমি কি বলছিলাম, প্রথমে আমি পুরোটা সম্পর্কে ওভারভিউ দিব, তারপর প্রতিটা স্পেসিফিক ওই যে ফ্লো চার্টটা বলছিলাম না, যে এই ফ্লো চার্টটাই আমাদের সিলেবাস। তারপর এটার সাথে কিছু প্রপার্টিজ আছে, কিছু অ্যাডভান্স টেকনিক আছে। যেমন আমি বলছিলাম যে ব্লোরুম কিন্তু কনভেনশনাল ব্লোরুম বাদেও হচ্ছে আমাদের ওই যে রিটা ট্রিসলার, এগুলো হচ্ছে এখন মডার্ন ব্লোরুম নিয়ে আসছে, মডার্ন কার্ডিন নিয়ে আসছে। সো এগুলো আমরা শেষের দিকে দেখব। তো আমাদের যেহেতু বেসিক কথাবার্তাগুলো হয়ে গেছে, এখন আমরা স্পেসিফিক এক একটা করে সেকশনে ইন ডিটেলস পড়বো, ঠিক আছে? সো আজকে আমরা প্রথম মেশিনটা কি ছিল? ব্লোরুম। এটা কি মেশিন? বলেন তো এটা কি? এটা একটা সেকশনের মতো, প্রসেসের নাম। আচ্ছা, এটা একটা সেকশনের মতো, এখানে অনেকগুলো মেশিনের সমষ্টিতে এটা গঠিত হয়, ঠিক আছে? যেগুলা মডার্ন যে ব্লোরুম অথবা ইয়াগুলা যেগুলো আসছে, এগুলা তো দেখবেন যে অনেক কিছু মেশিন কম্বাইন করে একটা মেশিন তৈরি করা হয়েছে। সো ব্লোরুমে মূলত আমাদের কি হয়, আগেও তো বুঝতে হবে যে আমাদের বেসিক কি কি অপারেশন হয় ব্লোরুমে। তো আমি কি বলছিলাম, আমাদের যে ইনপুটটা আসে, এটা কি আকারে আসে? বেল আকারে আসে। বেলটা কীরকম দেখতে, কীরকম? হ্যাঁ বলেন, শুনেন, আমাদের ব্লোরুমে জিনিং করার পরে যে বেলগুলো আসে, এগুলো কম্প্রেসড অবস্থায় আসে না? একদম চাপ দিয়ে একটা কম্প্রেসড অবস্থায় আসে না? কেন এইভাবে কেন আসে? মানে চাপ দিয়ে এটা তো কম্প্রেসড অবস্থায় একটা ছোট একটা অবস্থায় অনেক ওজন এভাবে আসে। সো এই বেলটা বানানোর কি দরকার? একটা জিনিস উঠে আসছে যে আমাদের তুলার হচ্ছে, তুলা যদি আমরা এমনি নিয়ে আসি, এটা তো আমরা নিয়ে আসতে পারবো না, ট্রান্সপোর্টেশনেরও অসুবিধা আছে। হ্যাঁ, দেখা যাবে যে আপনি ওই 10 কেজি তুলা দিলেই আপনার ট্রাক ভর্তি হয়ে গেছে। সো এই জন্য এটাকে ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য আমরা হচ্ছে বেল বানাই, এবং আরও অনেকগুলো রিজন আছে বেল মানে বেল প্রডিউস করার, এগুলোও আমরা ফার্দার আসবো। তো ব্লোরুমে যে আমাদের বেসিক অপারেশনগুলো হয়, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, ব্লেন্ডিং, ইভেন ফিট অফ ম্যাটেরিয়াল টু দ্য কার্ড। এই যে এই 4টা অপারেশন মেইনলি হচ্ছে আপনার ব্লোরুমের। কি? ওপেনিং। ওপেনিংটা কি? ওপেনিং, ওপেনিং এর পর কি? ওপেনিং। এগুলো খেয়াল রাখবেন, বেসিক অপারেশন অফ ব্লোরুম আসলে কিন্তু এগুলা দিতে হবে। এগুলো লিখেন, আমি যা লিখতেছি এগুলো খাতায় তুলে নেবেন, ক্লাস খাতায়। আরেকটা কি? ইভেন ফিট অফ ম্যাটেরিয়াল টু দ্য কার্ড। শুনেন নাই, এটা বুঝাই দিচ্ছি। আরও অপারেশন আছে, শুধু এগুলাই না। ঠিক আছে, প্রথমে আমাদের যে বেলগুলো আসলো, এই বেলগুলো আমাদেরকে ওপেন করতে হবে। এই ওপেন করার জন্য আমাদের অনেক মেশিন আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের মেশিন আছে। তো যেগুলো মডার্ন যে মেশিনারিজগুলো, এগুলাতে ওই বেলগুলা হচ্ছে তাদের একটা হেড থাকে। এই হেডটা হচ্ছে বেলগুলা সাইড দিয়ে এইভাবে যায়, আর বাতাসের ফ্লোর মাধ্যমে সে ওপেন করে নিয়ে একদম ফিট করে দেয় মেশিনে, ঠিক আছে? কিন্তু
আমাদের যে কনভেনশনাল ব্লোরুম, এইখানে আমরা বলি অটোমেটেড বেল ওপেনার, আরও কিছু মেশিন আছে যেগুলাতে হচ্ছে বেলগুলো ওপেন করা হয়। সো আমাদের প্রথমে আমরা দেখি যে বেসিক অপারেশনটা কি, মানে ওপেনিং। ব্লোরুমের বেসিক অপারেশনের মধ্যে প্রথমটা হচ্ছে ওপেনিং। এটার প্রধান কাজটা হচ্ছে টু ওপেন দ্য কম্প্রেসড বেল অফ ফাইবার টু মেক দ্য কটন টাফ এ স্মল সাইজ অ্যাজ ফার অ্যাজ পসিবল। টাফ অথবা ফ্লোক ওয়েট ক্যান বি রিডিউস টু অ্যাবাউট 0.1 মিলিগ্রাম ইন দ্য ব্লোরুম। কি বুঝাইছে বলেন তো? এখানে বলছে যে আমাদের যে কম্প্রেসড অবস্থায় যে বেলটা আছে সেই বেলটাকে হচ্ছে খুলতে হবে এবং এগুলো স্মল সাইজে নিয়ে যাইতে হবে। স্মল সাইজ বলতে আমরা যতই বেলটা খুলি আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ফাইবার অবস্থায় তখনই যাবে না, এটা গুচ্ছ গুচ্ছ আকারে খুলে আসবে। আপনি দেখবেন একটা বেল থেকে যখন আপনি খুলে নিতে চাইবেন তখন দেখবেন যে এক খাপলা আপনি যদি তুলাও নেন ওগুলা এতটুক জোট লেগে থাকবে, ঠিক আছে? সো এই ছোট ছোট অংশগুলাকে আমরা কি বলতেছি? না, ওই যে স্মল অ্যাজ ফার অ্যাজ পসিবল, ফ্লোক অথবা টাফ। সো এই টার্মটাকে আমরা বলতেছি যে ছোট ছোট গুচ্ছ, ছোট ছোট গুচ্ছ আকারে আমরা এটা খুলে নিয়ে আসব এবং এটার ওয়েট মানে কতটুকু খুললাম এটা কত পর্যন্ত রিডিউস হবে? 0.1 মিলিগ্রাম। তার মানে অনেক কম, ছোট ছোট, মানে কিছু পরিমাণ তুলা একসাথে যুক্ত হয়ে থাকবে, এরকম একটা অবস্থা। তারপরে ক্লিনিং। তারপরে এইটা যখন ওপেনিং মেশিনগুলোতে বিভিন্ন বিটার প্লাস হচ্ছে বিভিন্ন সেকশনের মধ্য দিয়ে যাবে, এগুলো ওপেন হবে এবং তার সাথে সাথে এটা ক্লিনিং হবে। আমি কি বলছিলাম যে জিনিংয়ে আমাদের মূল যে ক্লিনিং অপারেশনটা সেটা হয়। জিনিংয়ে কি করা হয়? বীজ তুলা থেকে বীজ তুলা আলাদা করা হয়। এখানে কিন্তু বীজের পাশাপাশি বীজের কিছু ফাঁকা মানে খসার অংশ, অন্যান্য ময়লাগুলো কিছু কিছু দূর হয় জিনিংয়ে। তবে ম্যাক্সিমাম যে বীজ এবং বীজের অংশ বাদে মানে সিড যেটা আমি বলতেছি, এটা বাদে যে অপদ্রব্যগুলো থাকে এগুলো কিন্তু থেকেই যায়, বেলের সাথে চলে আসে কম্প্রেসড অবস্থায়। সো আমরা তো ওগুলা রেখে প্রসেস করতে পারবো না। কেন? কারণ ওইটা রেখে যদি আমরা প্রসেস করি সুতাও অবশ্যই হবে, কিন্তু দেখা যাবে সুতার মাঝখানে ওই ইমপিউরিটিসগুলো চলে আসবে। ধরেন আপনার পুরা সুতা আছে, সুতার মাঝখানে একটা আপনার ভাঙা একটা পাতার অংশ সুতাতে চলে গেছে, তো ওই জায়গায় তো টুইস্ট হয় নাই। যখন এটা একটু ফোর্স পড়বে সুতাটাতে তখন ওই জায়গাটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? সো ইমপিউরিটিসটা আমাদেরকে একদম মিনিমাম লেভেলে একদম জিরো করে দিতে হবে, কোনো প্রকার এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল থাকা যাবে না। সো ক্লিনিংয়ের উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দ্য ডার্ট, ডাস্ট, ব্রোকেন সিড, ব্রোকেন লিফ, স্টাক্স অ্যান্ড আদার ফরেন ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফাইবার। অর্থাৎ ফাইবার বাদে যত কিছু আছে, ফাইবার বাদে যত কিছু আছে সব কিছু এই ক্লিনিংয়ে হচ্ছে রিমুভ করা হয়। আমি কি বলছি, ব্লোরুমে মানে ম্যাক্সিমাম পরিমাণ একদম লার্জ অ্যামাউন্টে যত পরিমাণে অপদ্রব্য আছে সবগুলো আমাদের এখানেই দূর করে ফেলা হয়, ঠিক আছে? তারপর কার্ডিংয়ে কিছু দূর করা হয়, কিন্তু কার্ডিংয়ে আমরা যেগুলো দূর করি সেই জিনিসগুলো কিন্তু এরকম সফিস্টিকেটেড মানে একদম ডিরেক্ট অন্য কোনো ম্যাটেরিয়াল না, ওগুলা হচ্ছে তুলার মধ্যেই জোট বেঁধে আছে। যেমন কম্বিংয়ে শর্ট ফাইবার, তুলার মধ্যে নয়েল জোট লেগে আছে, এই টাইপসের জিনিসগুলো তখন আমরা রিমুভ করি। কিন্তু তুলা বাদে মানে ফাইবার বাদে বাকি যে জিনিসগুলো আছে সব জিনিসগুলা আমরা মূলত ব্লোরুমে দূর করে থাকি, জিনিংয়ের পর যেটা আসে। তারপরে কি বলছে? মিক্সিং ব্লেন্ডিং। মিক্সিং ব্লেন্ডিংটা কেন করা হয় এর আগের দিন বলছিলাম। মিক্সিং ব্লেন্ডিং মানে আপনার ক্লিনিং করা হলো, তারপরে মিক্সিং ব্লেন্ডিং করা হয়। মিক্সিং ব্লেন্ডিং মূলত করা হয়, মিক্সিং কি আর ব্লেন্ডিং কি এটা বুঝেন? দুইটাই মিশানো। আচ্ছা, এটা আপনারা পড়ে আসছেন, এটা কিন্তু আপনারা ডিপ্লোমাতেও পড়ে আসছেন। মিক্সিং ব্লেন্ডিং দুইটাই মিশানো, বাট মিক্সিং হচ্ছে একই জাতীয় ফাইবার, সিমিলার টাইপস অফ ফাইবার। যেমন আপনি কটনের তো বিভিন্ন ধরনের কটন আছে, বাংলাদেশি কটন, ইজিপশিয়ান কটন, আমেরিকান কটন, মানে সবগুলার কি কোয়ালিটি সেম না। কিছু কিছু কটন আছে এই কটনগুলোর কোয়ালিটি খারাপ, কিছু কিছু ভালো কোয়ালিটির কটনগুলো অনেক দামি,
এখন আমি এমন একটা প্রোডাক্ট বানাইতে চাচ্ছি, এমন একটা সুতা বানাইতে চাচ্ছি, বাইরের রিকোয়ারমেন্টসই হচ্ছে কস্ট কম হতে হবে। সো আমি কি এখানে সবগুলো 100% ভালো কোয়ালিটি কটন দিয়ে বানাইতে পারবো? আপনারা তো অনেকেই জব করেন, অনেকেই মানে 90% জব করেন, আপনারা তো এই জিনিসগুলো বুঝেন যে আমাদের প্রোডাক্টটার দাম কীরকম এইটার উপর ডিপেন্ড করতে তো আমাদের র মেটেরিয়ালসটা সিলেক্ট করতে হবে। একটা 100% কটন, একদম হাই কোয়ালিটি কটন দিয়ে যদি আপনি একটা প্রোডাক্ট বানান, সুতা বানান, এবং সেটা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি হয় তাহলে এটার দাম অনেক বেশি হবে, যেটা অনেক ক্ষেত্রে অ্যাফোর্ডেবল না। সো হ্যাঁ, সেটাই। এই জন্য আমরা মূলত করি কি, একই জাতীয়র মধ্যেও আমরা, যেটা আপনি বললেন সিমিলার টাইপস অফ ফাইবারের মধ্যেও আমরা হচ্ছে এটা মিক্সিং করি, এইটাকে বলা হচ্ছে মিক্সিং। আর ব্লেন্ডিং কোনটা, যখন আপনি একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবার মিশাচ্ছেন। আপনারা দেখেন না ওই যে বিভিন্ন শার্টের ইয়াতে লেখা থাকে 60-40 কটন পলিয়েস্টার লেখা থাকে না, তার মানে এখানে ফাইবার অবস্থাতেই 60% কটন আর 40% পলিয়েস্টার মিক্সিং করে সুতাটা বানানো হয়েছে। বুঝা গেছে? এটা কি সুতা বানানোর পরে মিক্সিং, মানে যদি দেখেন যে 60-40 অথবা সো এটা কিন্তু সুতা অবস্থায় যে আপনার 60-40 করছে এরকমটা কিন্তু না, এটা ফাইবার অবস্থায় করছে, ফাইবার অবস্থায় করে সুতাটাই ওইভাবে মেক করছে। তো এটা কেন করা হয়, মিক্সিং ব্লেন্ডিং কেন করা হয়? বুঝা গেছে? ব্লেন্ডিংটা মূলত করা হচ্ছে, ধরেন আমার প্রোডাক্টের মধ্যে মানে স্ট্রেংথ লাগবে, যেমন শুধু কটন যদি হয় এটা তো স্ট্রেংথ একটু কম, তো আমার একটা স্ট্রেংথের ইফেক্টও লাগবে, তারপর আমার মানে শরীরের সাথে আবার যাতে একটু আরামদায়ক হয়। শুধু পলিয়েস্টারের আপনি যদি 100% ইউজ করেন সেক্ষেত্রে তো আপনার পরতে ভালো লাগবে না, ঠিক আছে না? এটা কমফোর্টেবল হবে না, কারণ এটা ম্যানমেড ফাইবার, আপনার দুইটাই ইফেক্ট লাগতেছে। সো এই জায়গাগুলোতে ব্লেন্ডিং করা হচ্ছে, শুধু এটা পলিয়েস্টারের ক্ষেত্রে না, অন্যান্য ফাইবারের ক্ষেত্রেও হতে পারে। বুঝা গেছে? বুঝতেছেন? সো মিক্সিং ব্লেন্ডিং কেন করা হয় যদি প্রশ্ন আসে পারবেন? আমার কোশ্চেন কিন্তু এরকম হবে, ডিরেক্ট কোশ্চেন কিন্তু কম দেবো। যেমন আজকে 3 নাম্বার কোশ্চেনটা দেখলেন না, এটা লিখতে কি প্রিপারেশন লাগে? প্রিপারেশন লাগে না। আমি বলছি যে স্পিনিং ইন্ডাস্ট্রি কিভাবে কন্ট্রিবিউট করতেছে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলা, এগুলাকে ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেও বলা হয়। ফরওয়ার্ড লিঙ্কেজ কোনগুলা? ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সম্পর্কে ধারণা আছে? নাই মেবি। ধরেন ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ধরেন আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রি। আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রি, এর জন্য কিছু ফরওয়ার্ড লিঙ্কেজ, কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে। কারণ আপনি যে ডাইং ইন্ডাস্ট্রিতে ফেব্রিকটা ডাইং করবেন, এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে ফেব্রিক ইন্ডাস্ট্রি, কারণ আপনি ফেব্রিক ইন্ডাস্ট্রি থেকে ফেব্রিকটা প্রডিউস করে দেন ডাইং ইন্ডাস্ট্রিতে যায়। আবার ফেব্রিকের ক্ষেত্রে স্পিনিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড। আর ফরওয়ার্ড, ডাইংয়ের পর আমাদের কি আসে? গার্মেন্টস আসে না? ডাইংয়ের পর তো গার্মেন্টস, ডাইট করা ফেব্রিকটাই তো গার্মেন্টসে যায়। সো এটা তার জন্য ফরওয়ার্ড লিঙ্কেজ। সো আমাদের যে কি জানি বলতে এই কথা বললাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মিক্সিং ব্লেন্ডিংয়ে আমাদের তাহলে টেকনিক্যাল কোশ্চেন সম্পর্কে বলতে যাই, এটা বললাম যে আমাদের এইভাবে আপনাদেরকে লেখা উচিত ছিল এই প্রশ্নটা। আপনারা কিভাবে লিখছেন আমি জানি না, তবে এই টাইপসের প্রশ্ন কিন্তু আমার সাবজেক্টে অনেক বেশি হয়, বিশেষ করে থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে। এর আগের সেমিস্টারে ম্যাথ নিছি, ম্যাথে তো আর টেকনিক্যাল কোশ্চেন দেওয়া যায় না, ম্যাথ তো ম্যাথই, কিছু ঘুরায় পেঁচায় দেওয়া যায়। বাট আমার কিন্তু থিওরি সাবজেক্টে মিডে বলেন, ফাইনালে বলেন, ডিরেক্ট কোশ্চেন খুব কম থাকবে। আপনারা বিনা প্রিপারেশনে লিখতে পারবেন যদি বুঝেন, নিজের মতো করে লিখতে পারবেন, এবং ওইটাই দরকার। শীট পড়ে মুখস্থ করে লিখে তো আসলে তেমন একটা লাভ নাই, বুঝছেন না? এটা তো সবাই পারে, বাট আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ আপনি লিখতে পারেন। এটা প্রশ্নটা হচ্ছে যে কেউ ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে লিখবে, কারোর সাথে কারো মিলবে না। এটা হচ্ছে আপনি কতটুকু যুক্তি দেখাইতে পারলেন, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? যেমন বিতর্ক প্রতিযোগিতাগুলো যে হয়, বিতর্ক প্রতিযোগিতা যদি হয়, এখন
বিতর্ক প্রতিযোগিতায় এরকম টপিকস ছিল, আমি যখন ওই দিনও বলছি, আমি যখন মানে স্কুল লেভেলে ছিলাম আমাদের একটা টপিকস পড়ছিল যে স্কুলে লাইব্রেরির প্রয়োজন নেই। টপিক্সের নাম হচ্ছে স্কুলে লাইব্রেরির প্রয়োজন নেই। তো আমি পড়ছিলাম পক্ষে, প্রয়োজন নাই বলতে হবে, কিন্তু এটার পক্ষে এটা তো রং, প্রয়োজন তো অবশ্যই আছে, বাট আপনি কতটুকু যুক্তি উপস্থাপন করতে পারতেছেন। টেকনিক্যাল কোশ্চেনগুলো এইভাবে আপনারা অ্যান্সার করবেন, মানে এক একজন এক একভাবে হচ্ছে উপস্থাপন করবে, বাট তার যুক্তিটা এবং তার যে ইয়াগুলা ইনফরমেশনগুলো যেগুলো দিচ্ছে এগুলো যাতে সত্যি হয়। ঠিক আছে, তো মিক্সিং ব্লেন্ডিং পড়াচ্ছিলাম, মিক্সিং ব্লেন্ডিং আবার চলে যাই। তারপর হচ্ছে ইভেন ফিট অফ ম্যাটেরিয়াল টু দ্য কার্ড। এখানে কার্ড বলতে কার্ডিং মেশিন বুঝাইছে। সো এটা আপনারা দেখেন নাই, একজন বললেন, বাট এটা হচ্ছে ব্লোরুমের আবার একটা কাজ। শেষের যে মেশিনটা, এই মেশিনটা হচ্ছে ল্যাব তৈরি করে, ল্যাব, ওটাকে আমরা ল্যাব বলি। ঠিক আছে, এই ল্যাবটা মূলত হচ্ছে আমরা কার্ডিং মেশিনে ফিট করি। আমরা যে তুলাটা হচ্ছে, আমরা যে ফাইবারটা ওপেন করলাম, ওপেন করে ক্লিনিং করলাম, ক্লিনিং করে মিক্সিং ব্লেন্ডিং করলাম, মিক্সিং ব্লেন্ডিং করে আমি যদি একটা শেপে না নিয়ে আসি, তাহলে তো এটা আমরা কার্ডিং মেশিনে ফিট করতে পারবো না। ওই এলোমেলোভাবে সব কিছু পরিষ্কার করা হয়েছে, মিক্সিং ব্লেন্ডিং করা হয়েছে, তুলা এইভাবে হয়ে আছে। সো এটা কিন্তু আমি কার্ডিং মেশিনে ফিট করতে পারবো না। কার্ডিং মেশিনে ফিট করতে গেলে এটা আমাকে ল্যাব তৈরি করতে হবে। এবং আপনারা প্রতিটা মেশিনে যখন আপনারা ম্যাটেরিয়ালগুলো ফিট করতেছেন, আপনারা একটা জিনিস অবজার্ভ করবেন, মানে আপনারা তো ভিডিও দেখবেন, অনেক কিছু দেখবেন, একটা জিনিস অবজার্ভ করবেন অলওয়েজ, যে এত বড় মানে ডেনসিটির একটা ম্যাটেরিয়াল ছিল, তুলা তো মনে করেন এই পুরা রুমে রাখছি, এত জিনিস আস্তে আস্তে এটাকে কমায় নিয়ে আসা হচ্ছে এইভাবে প্রতিটা মেশিনে, আস্তে আস্তে এইভাবে কমায় নিয়ে আসতেছে শেপে, এবং ফাইনালি একটা সুতা। ঠিক আছে, তার মানে আমাদের আরও একটা উদ্দেশ্য হচ্ছে এটাকে লম্বা করা, চিকন করা। সো এটা কিন্তু আমরা লম্বা চিকন একবারে করে দিতে পারি না, কারণ লম্বা চিকনের মধ্যে আমরা যে চিকন করব, এমনভাবে চিকন করতে হবে যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, ফাইবারগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। অর্থাৎ আমার যদি একটা ইয়ার্নের লেন্থ যদি অনেক বেশি হয়, এখানে যদি 25টা ফাইবার থাকে ক্রস সেকশনে, এইখানেও 25টা অথবা 26টা যাতে থাকে, অথবা 24টা যাতে থাকে। ঠিক আছে, মোটামুটি একটা। সো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট কাজ, এই জন্য কিন্তু মেশিনগুলো আসছে। আমরা ফাইবার থেকে ইয়ার্নে যাচ্ছি, এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন? সো আমাদের একটা ল্যাব তৈরি করতে হবে। ল্যাবটা মূলত কীরকম, চিকন না, এরকম আর কি। ল্যাবটা মূলত এরকম, ধরেন এরকম একটা ল্যাব। এখনও কিন্তু এই জিনিসটা উইথটা অনেক বেশি বড় আছে। ঠিক আছে, এই ল্যাবটা আমরা তৈরি করি, এই ল্যাবটা তৈরি করে, এই ল্যাবটা ওই মেশিনটার নাম কি জানেন? ল্যাব ফরমার। লাস্ট যে মেশিনটা আছে ব্লোরুমের, সেটার নাম হচ্ছে ল্যাব ফরমার। কমবে বুঝিনি। কমটিয়ান শুনেন, কার্ডেটিয়ান এবং কমটিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে, কার্ডেটিয়ানে কার্ডিং মেশিন শুধু ইউজ করা হয়, আর কমটিয়ানের ক্ষেত্রে দুইটা এডিশনাল মেশিন ইউজ করা হয় ইয়ার পরে, মানে ব্লোরুমের পরে, প্রিকম আর হচ্ছে কম্বিং মেশিন। এইখানে মূলত কার্ডিং যা আছে, কার্ডিং এবং হচ্ছে কম্বিং দুইটাই একদম সেম, জাস্ট হচ্ছে ব্লোরুমের পরে দুইটা মেশিন ইউজ করে শর্ট ফাইবারগুলো যেগুলো আছে এগুলাকে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে ওইটার কোয়ালিটিটা অনেক বেড়ে যায়। ওই ফাইবারের কস্টও অনেক বেশি, ওই ফাইবার প্রডিউস করতে অপচয়ও অনেক বেশি হয়, প্লাস হচ্ছে ওইটা হাই কোয়ালিটি একটা সুতা উৎপন্ন হয়। রোটোরিয়ান হচ্ছে এটার কোয়ালিটি কার্ডেটের থেকেও কম। ঠিক আছে, এখানে মেশিনের সংখ্যা অনেক কম, এখানে জাস্ট হচ্ছে মানে এই সুতার কোয়ালিটি অনেক কম হয়। রোটোরিয়ানের যখন ফ্লোচার্ট পড়াবো তখন ওইটা দেখিয়েন, ওখানে মেশিনও কম ইউজ হয়। আপনার প্রশ্নটার কি উত্তর দিতে পারছি? আপনি মূলত কি বুঝাইতে চাইছেন বলেন তো? মানে হ্যাঁ, ড্রয়িংয়ের মধ্যেও তো দুইবার ল্যাব আছে। শুনেন, লেফট স্লাইবার অনেক কিছু আসবে, এগুলো আমরা আউটপুট প্রোডাক্টগুলোকে একটা নাম দিছি। যেমন আমরা মানে কার্ডিংয়ে কি ফিট হয় আমাকে বলেন, কার্ডিং মেশিনে কি ফিট হয়? আপনারা তো ফ্লো চার্ট লিখলেন।
কার্ডেড স্লাইবার উৎপন্ন হয়, কিন্তু ফিড কি হয়? ল্যাব। সো আমরা যেটা ব্লোরুম থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে ল্যাব বলতেছি, কার্ডিং থেকে যেটা আবার উৎপন্ন হচ্ছে এটা কার্ডেড স্লাইবার, ড্রয়িং থেকে যেটা উৎপন্ন হচ্ছে এটা ড্রয়িং স্লাইবার। কিন্তু আপনি যেটা বলছেন যে কম্বিং মেশিনেও কি ল্যাব উৎপন্ন হয়, যেমন কম্বিং মেশিনে কিন্তু ল্যাব উৎপন্ন হয় না, কম্বিং মেশিনে হয় কম্ব স্লাইবার। যেমন ড্রয়িং মেশিনে ফিড হচ্ছে স্লাইবার, তার মানে আপনি যাই করেন আপনাকে স্লাইবার ফিট করতে হবে। সো আমরা কার্ডিং থেকেও কার্ডেড স্লাইবার যেটা হচ্ছে এটা ফিট করতে পারি, সেটা কার্ডেড ইয়ানের জন্য। আবার কার্ডেডের পরে সেই স্লাইবারটা আমরা ড্রয়িংয়ে না ফিট করে সেটা প্রিকম প্লাস হচ্ছে কম্বিং মেশিনে যাওয়ার পর দেন আমরা আবার ড্রয়িং মেশিনে ফিট করতে পারি, সেটাও স্লাইবার। ঠিক আছে, জাস্ট ওই জায়গাটাতে একটু আমরা ইয়ানের কোয়ালিটিটা বাড়ার জন্য শর্ট ফাইবারগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং আরও অনেক কিছু রিমুভ করে দিচ্ছি। বুঝা গেছে? তো আমাদের একটা প্রতিটা মেশিনের একটা অনেক বড় ফাংশন হচ্ছে পরের মেশিনে যে আমরা ফিট করব, পরের মেশিনের ফিড ম্যাটেরিয়ালটা কি ওই অনুযায়ী আমাদের একটা আউটপুট দিতে হবে। যেমন কার্ডিং মেশিনে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ল্যাব, এই জন্য একটা ল্যাব বানাইতে হবে। কি বলছে? দ্য ব্লোরো মাস্ট ইনশিওর দ্যাট দ্য র ম্যাটেরিয়াল ইজ ইভেনলি ডেলিভারিড টু দ্য কার্ড। This is carried out by means of precisely weighted labs from the sketcher. It is also done by automatic float feeding system, chute feed system. এখন আসি, কার্ডিংয়ে তো ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ল্যাব, বাট আমি কি বলছি মডার্ন মেশিনগুলো যেগুলো আসছে, যেমন চুট ফিড সিস্টেমও অনেক ইউজ হয় যেখানে ল্যাব প্রডিউস করতে হয় না। এখানে মিক্সিং ব্লেন্ডিং করার পর ওই ফাইবারটা আলাদা অবস্থায় থাকে, এটা ডিরেক্টলি কার্ডিং মেশিনে ফিট করে দেওয়া যায়। এটাকে বলা হয় চুট ফিড সিস্টেম। চুট ফিড সিস্টেম, এটা যাতে মাথায় থাকে, ইম্পর্টেন্ট কথা। যদি আমরা ল্যাব না তৈরি করে কোশ্চিনে আসতে পারে, কিন্তু এটাকে বলা হয় কিসের? কার ফিড? এই যে ফিড সিস্টেমটা এটা কোন মেশিনের? এটা হচ্ছে ব্লোরুমের লাস্ট স্টেজে কার্ডিং মেশিনে যে ফিট হয় ওই ফিডটার নাম হচ্ছে চুট ফিড সিস্টেম, যেখানে ল্যাব তৈরি করা হয় না। যে জিনিসটা আমাদের আউটপুটটা থাকে ল্যাব না তৈরি করে, এটা বাতাসের মাধ্যমে, এয়ার ফ্লোর মাধ্যমে, পাইপের মাধ্যমে পুরাটা নিয়ে একদম কার্ডিং মেশিনে ফিট করে দেওয়া হয়। বুঝছেন? এটা হচ্ছে চুট ফিড সিস্টেম। আরও মেশিন আসছে, এগুলো কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখা যায় না, একটা পুরো একটা মানে কাভারিংয়ের মধ্যে একদম ব্লোরুম কার্ডিং হয়ে বের হয়ে যায়। এগুলা বললাম না যে রিটার কোম্পানি, ট্রিসলার কোম্পানি হচ্ছে এরকম লাইন দিছে, মডার্ন ব্লোরুম লাইন। তো এগুলাতে কোনো মেশিনে, মানে আমরা তো এখানে প্রত্যেকটা মেশিনে আউটপুট থাকে, চুট ফিট সিস্টেমে তো বাতাস প্রবাহের মধ্যে যায়, এটা ফিট করতে হয় না। যেগুলো একদম কনভেনশনাল, খুবই আগে, এগুলো আউটপুট হয় আবার ফিট করতে হয়, আউটপুট হয় আবার ফিট করতে হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে দরকার নাই, ডিরেক্টলি প্রোডাক্ট ঢুকে বের হয়ে যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখেন, ব্লোরুম মেশিনে কিছু অ্যাকশন হয়, ব্লোরুম লাইনে কিছু অ্যাকশন হয়। দ্য অ্যাকশন অফ দ্য মেশিন ইন এনি ব্লোরুম, মানে ব্লোরুমে আপনি দেখতে পাচ্ছেন না, ব্লোরুমে আমাদের কিছু কিছু অ্যাকশন হয়, যে অ্যাকশনের ফলে আমাদের মূলত এই কাজগুলো হয়, যে কাজগুলো আমি বললাম, যে ওপেনিং হয়, ক্লিনিং হয়, তারপর হচ্ছে মিক্সিং ব্লেন্ডিং হয়। সো এখানে মূলত আমরা যেটা ট্রাই করছি, মানে আমি যখন পড়ছি তখন হচ্ছে নোট খাতা ছিল, সেখান থেকে দেখানোর জন্য আমি মূলত নিয়ে চলে আসছি, মানে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে চলে আসছি বুঝার ক্ষেত্রে, কারণ এইভাবে তো আর অনলাইনে নাই জিনিসগুলো। সো কি বলছে, ব্লোরুমে মূলত 4টা অ্যাকশন হয়। কি অ্যাকশন? দ্য অ্যাকশন অফ অপোজিট স্পাইকস, মানে আমাদের যে রোলারগুলো থাকে, এখানে অনেকগুলো রোলার থাকে, আমরা যে ওপেন করব এটা কি এমনি এমনি ওপেন হয় না, এখানে স্পাইক থাকে, বিটার থাকে। যখন আমরা ক্লিনিং করি তখন ফ্রিকুয়েন্টলি ওই টাস্কগুলোকে, এই যে বিটার থাকে, বিটার কীরকম? বিটার মূলত এরকম, এই যে এরকম বিটার থাকে, এই বিটারগুলা ফ্রিকুয়েন্টলি হচ্ছে টাস্কগুলোকে হিট করার ফলে কি হয়? হিট করার ফলে আমরা জানি, হিট করার ফলে তুলা তো হালকা, ওগুলো ওপেন হয়ে একদিক দিয়ে চলে যায়, নিচে ময়লাগুলো পড়ে যায়, এইভাবে তো ক্লিনিং করা হয়। সো এই বিটারগুলোর মধ্যে প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে এরকম স্পাইক থাকে,
স্পাইক থাকে, ওপেনিংয়ের ক্ষেত্রেও স্পাইক থাকে, কার্ডিং মেশিনেও স্পাইক থাকে, অনেক স্পাইক থাকে। সো দ্য অ্যাকশন অফ অপোজিট স্পাইক, বাই দিস অ্যাকশন লার্জ পিস অফ কটন হ্যাভ বিন রিডিউসড ইন স্মলার সাইজ। এখানে হচ্ছে এটা তো এই পাশে ঘুরতেছে আর এইটা হচ্ছে অন্য পাশে ঘুরতেছে, অপোজিট স্পাইক মানে অন্য পাশে ঘুরতে পারে, সিমিলার দিকেও ঘুরতে পারে, বাট স্পাইকের ডিরেকশনগুলো অপোজিট। দুইটা ক্লোজ সারফেস, একটার স্পাইক এই পাশে বাঁকানো, একটার স্পাইক এই পাশে বাঁকানো, ঠিক আছে? এইভাবে যদি তারা সিমিলার দিকেও ঘুরে, তাও অপোজিট স্পাইকের কারণে সিমিলার দিক ঘুরুক অথবা অপোজিট দিক ঘুরুক, যেই দিকেই ঘুরুক, এটা রোটেশনটা যেই দিকেই ঘুরুক, সো এইখানে কিন্তু হচ্ছে আপনার টানাটানি হবে একটা জিনিস, কারণ ডিরেকশন কিন্তু ডিফারেন্ট, টানাটানি হবে। যখন টার্ফগুলাতে এরকম টানাটানি হবে তখন তো সুতাগুলো, ফাইবারগুলো আলাদা হয়ে যাবে না? যদি একটা জটলার মধ্যে এইভাবে টানেন, চুল টানার মতো, জটলা যদি লেগে যায়, টানলে এটা হয়ে যাবে না, খুলে যাবে না? তো এরকম খুলে যায়, ইন্ডিভিজুয়াল পর্যায়ে চলে আসবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, কয়টা বাজে? 26। আচ্ছা, অপোজিট স্পাইক, তাহলে এটা বুঝলেন। পরেরটা কি? টিভি তো সমস্যা করতেছে। দ্য অ্যাকশন অফ এয়ার কারেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড ক্লিনিং, ঠিক আছে? ডিউরিং প্রসেসিং দ্য মুভমেন্ট অফ কটন ফ্রম মেশিন টু মেশিন ইজ ডান বাই এয়ার কারেন্ট। ইটস অলসো হেল্পস দ্য সেপারেট লিন্ট অ্যান্ড ট্রাস্ট। মানে আমাদের ওই অপোজিট স্পাইকের পাশাপাশি আমাদের ব্লোরুমে একটা অ্যাকশন হয়, সেই অ্যাকশনটা হচ্ছে ওই যে দ্য অ্যাকশন অফ এয়ার কারেন্ট, অর্থাৎ এইখানে বাতাসের মাধ্যমে একটা মেশিন থেকে আরেকটা, মানে আপনার যখন ওপেনিং হইলো অথবা ক্লিনিং হইলো, আমরা তো ব্লোরুমে অনেকগুলো মেশিন, একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যাচ্ছি, সো আমাদের ওগুলা বাতাসের মাধ্যমে পাইপ দিয়ে আমরা টেনে নিয়ে যাই, এটাকে বলা হচ্ছে অ্যাকশন অফ এয়ার কারেন্ট, ঠিক আছে? সো এটা আমাদের কিন্তু যখন আমরা এই অ্যাকশনটা করব, যখন তুলা তো হালকা, এটাকে আমরা বাতাস দিয়ে সাকশন করে নিয়ে যাচ্ছি, সো এইখানেও কিন্তু কিছু পরিমাণে ট্রাস দূর হবে, কারণ আপনি একটা জিনিস যখন বাতাস দিয়ে হালকা জিনিসটাকে নিয়ে যাচ্ছেন, ভারী জিনিসটা তো নিচে থাকবে, সো এইখানে কিন্তু ওই যে ট্রাস এবং লিন্ট কিছু দূর হয়। লিন্ট কি? না, লিন্টাস কি এটা জানেন? লিন্ট হচ্ছে, এখানে সেপারেশন হয় লিন্ট আর ট্রাসের মধ্যে বলছে। সো লিন্ট হচ্ছে জিনিং করি না আমরা বীজ তুলা থেকে, যখন তুলাটা হয় দেখবেন তুলাটা তো এরকম একটা বোল হয়। তুলা কিসের সাইডে হয়? বীজের সাইডে হয়, বীজ তো মাঝখানে থাকে, ওটা একদম লেগে থাকে বীজের সাথে। সো প্রথমবার জিনিং করার পর আমরা যে ভালো তুলাটা পাই এটা লিন্ট, পরে বীজ তুলার সাথে তার পুরো ছোট ছোট তুলা লেগে থাকে, ওইটা যখন আমরা পাই ছোট ছোটটা, ওইটা লিন্টাস। বুঝা গেছে না উল্টা বললাম? একটু দেখে নিয়েন। হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে প্রথমবার যখন আপনি জিনিং করবেন তখন ওইটা পাবেন, ঠিক আছে? তারপর কি? দ্য অ্যাকশন অফ বিটার্স, মানে আমি ওইটা বিটার তো লিখলাম, এই বিটারদের অ্যাকশন হয়, বিটার আর রেসপন্সিবল ফর রিমুভিং অলমোস্ট অল দ্য ইম্পিউরিটিজ extracted in the blowroom. Bitter also helps in opening the cotton fiber. Bitter are 3 types. কি বলছে? বিটার যত প্রকারের ইম্পিউরিটিস আছে, যখন আপনি একটা গুচ্ছর মধ্যে যখন এই বিটারগুলা এইভাবে যখন ঘুরবে আর তুলাটা যখন ওইটা দিয়ে যাবে, তখন ফ্রিকুয়েন্টলি সেটাতে বিট করবে, এইভাবে যখন বিট করবে তখন তুলা এবং ইম্পিউরিটিস আলাদা হয়ে যাবে, মানে ফাইবার এবং ইম্পিউরিটিস আলাদা হয়ে যাবে। বিটারের মূল কাজটা হচ্ছে ক্লিনিং করা। তারপরও বিটার আরও হেল্প করে ওপেনিং করার ক্ষেত্রে। যখন আপনি ফ্রিকুয়েন্টলি একটা ট্রাফটে যখন হিট করবেন, তখন এই তুলা ফাইবারগুলো আলাদা আলাদা হয়ে যাবে না, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইবারে চলে আসা। যদি আমরা গুচ্ছ আকারে ফাইবারটাকে প্রসেস করি, তাহলে সুতার ক্ষেত্রে একটা জায়গায় দেখা যাবে বেশি ফাইবার, একটা জায়গায় কম ফাইবার, এটা করা যাবে না, ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? তারপরে কি? বিটার আর 3 টাইপস। একটা হচ্ছে those bitter strike the cotton while it is held by a spike. Those bitter strike the cotton while it's being carried by an air current. Those bitter strike the cotton while strike মানে কি বোঝা যায় বলেন তো? while it's held by a pair of feet roller or pedal roller. অর্থাৎ বিটারের এখানে ক্যাটাগরি তার স্ট্রাকচারের উপর বেস করে করা হয় নাই, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে অ্যাকশন হয় তখন বিটাররা কিভাবে
কাজ করে অথবা কোথায় কি ইউজ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এটা ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা হচ্ছে যখন মানে কটন ফাইবারটা স্ট্রাইক হয় স্পাইকের মধ্যে, মানে একদম ওপেনিং ক্লিনিংয়ের সময় একটা যেটা এটা। আরেকটা হচ্ছে যখন আপনি এয়ার কারেন্টের মধ্য দিয়ে নিচ্ছেন তখনও কিছু বিটার থাকে ওগুলোর মধ্যে, এটা একটা। আরেকটা হচ্ছে ওয়াইল হেল্ড এ পেয়ার অফ ফিড রোলার, মানে ফিড রোলারের মধ্যেও কিছু বিটার থাকে। ফিড রোলার কোনগুলা, যে রোলারের মাধ্যমে মেশিনে ফিড হচ্ছে ম্যাটেরিয়ালটা, সেটা বুঝে গেছে। দ্য রেগুলারেটিং অ্যাকশন মানে আরেকটা অ্যাকশন আছে, মানে আমাদের যে ব্লোরুমের অ্যাকশনগুলো আমি এগুলো পড়াচ্ছি। অ্যাকশন মানে কি? ব্লোরুমের যে অ্যাকশন পড়াচ্ছি এটা মানে কি, কেন পড়াচ্ছি? এটা হচ্ছে ব্লোরুমের কাজগুলা, বিভিন্নভাবে যে কাজগুলাতে সে করতেছে। কয়টা বাজে? 32। তাহলে তো টাইম আপ। কয় মিনিট ক্লাস নিলাম? সিটি দিয়ে তো সময় শেষ হয়ে গেছে।